ছেড়ে দাও। আমি কি নিয়ে বেঁচে থাকবো যে আমাকে রাজ্য পরিচালনায় প্রতিটি কাজে সহযোগিতা করত, যে আমাকে ঠিক নির্দেশনা দিত, সে আমাকে ছেড়ে এই পৃথিবীর মায়া মমতা সব কিছু ত্যাগ করে পরপারে চলে গেছে। না মহারাজ না, আমার মাতৃষ্ণা মা আমার ছোটবেলায় থেকে আমাকে লালন পালন করেছে। আমার মা হারানোর কথা বুঝতে দেয়নি পিতা। আমি কেমন করে সৎ কাজের ব্যবস্থা করব? বলো পিতা, বলো বাবা। আজ হতে যাবি মা হারা হয়ে গেলাম পিতা। আজ হতে এভাবে বলিস না, এভাবে বলিস না। আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। আমি এই পৃথিবীতে কি নিয়ে বেঁচে থাকবো? আমার আশা ভরসা, আমার সকল সাধনা, আমি নিঃস্ব হয়ে গেছি। বলো বাবা, তুমি তোমার মাকে হারিয়েছো, আমি বেঁচে আছি। আমি তোমাকে তোমার মায়ের ভালোবাসা দিয়ে, স্নেহ আদর দিয়ে আমি তোমাকে লালন পালন করবো বাবা। কি পিতা মায়ের অভাব কি পূরণ হবে? ভাই চন্দন, আমি ছেড়ে ভাই যে চলে যাই সে আর কোনোদিন ফিরে আসে না রে চন্দন। আজ তোর মাথা মরে গেছে, কাল তোর পিতা চলে যাবে। এই পৃথিবীর মায়া কান্না ছেড়ে সবাইকে একদিন পরপারে চলে যেতে হবে ভাই। পরপারে চলে যেতে হবে ভাই, চলে। আলী হোসেন, যুবরাজ চন্দন কুমার, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার সারা শরীর অবশ হয়ে আসছে। আমি রানী আমার চোখের সম্মুখে মৃত্যুবরণ করেছে। আমি যে আর স্থির থাকতে পারছি না। আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। আলী হোসেন, বলুন তোমার রানীমাকে ধরো, তার সাথে কাজের ব্যবস্থা করতে। না, আমি পারবো না, পারবো না মহারাজ। আমি পারবো না মহারাজ। আলী হোসেন, আমি পারবো না। আলী হোসেন, তুমি যদি এই মুহূর্তে ভেঙে পড়ো তাহলে রাজ্য পরিচালনায় কে আমাকে সাহায্য করবে? কে আমাকে ঠিক নির্দেশনা দেবে? আমি তো পাগলের মতো হয়ে গেছি। যুবরাজ চন্দন কুমার, বলুন পিতা। তুমি একটি কথা স্মরণ রেখো বাবা, তোমার মা চলে গেছে। তুমি আর দুঃখ করো না বাবা। আমি তোমাকে কথা দিলাম বাবা, আমার জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও তোমাকে আমি মানুষের মতো মানুষ করে ঘরে তুলবো। আলী হোসেন, বলুন মহারাজ। আমি তোমার রানীমাকে হারিয়ে
আমি পাগল হয়ে গেছি যুবরাজ চন্দন কুমারকে। হ্যাঁ। যুবরাজ হ্যাঁ। চন্দন কুমারকে মানুষ করার দায়িত্ব আমি তোমার হাতে ন্যস্ত করলাম। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আমার ছোট ভাই চন্দন কুমারকে উচ্চ শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলবো। আপনি এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন মহারাজ, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। চলুন চলুন, আমার রানীমা সৎ কাজের ব্যবস্থা করে গিয়ে। শোন, তোমার কথা শুনে আমি খুশি হলাম। এবার চলো রানীকে নিয়ে আর সৎ কাজের ব্যবস্থা করি। তাই চলো রে পিতা। শাহজাদা ফিরোজ কতদিন হলো শিকারে গিয়েছে, কিন্তু সে এখনো ফিরে এলো না কেন? তাহলে কি সে কোনো নারীর রমণীর প্রেমে পড়েছে? তার জন্য যে আমার মনটা কেমন করছে, কিন্তু কি করব? তাহলে কি সে আসবে না? নিশ্চয়ই সেগুলো রমণীর প্রেমে পড়েছে, না হলে আমার মনটা এরকম করছে কেন? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসো তারে আমি মজা। সে যে ফুলগুলি সে যে ফুলগুলি অভিমানে Thank you.
আমার সাথে আপনি এসেছেন? আপনার জন্য যে আমি কত চেয়ে বসে আছি। শাহজাদা, আপনার সঙ্গে এই রমণীটি কে? সুলতানা, আমি শিকারে গিয়ে এই জরিনাকে বিয়ে করে নিয়েছি। কত সুন্দর, কত সুন্দর। শাহজাদা, আপনি কিন্তু আমাকে অপমান করেছেন। সুলতানা, আমার জন্য যদি তুমি কোনো কষ্ট পেয়ে দেখো, আমায় মাফ করে দিও। কিন্তু যে বিয়ে করলেন, আমার ভালোবাসাকে যে আপনি অপমান করেছেন শাহজাদা, না আমি এখন কেমন বাঁচব? কোন আশায় আপনি গদ বাঁধব? না, আমি তো কোনোদিন তোমাকে বলিনি যে আমি তোমাকে প্রাসাদের বেগম বানাবো। শাহজাদা, হ্যাঁ শাহজাদা, আপনি যে আমার ভালোবাসাকে অপমান করেছেন, আপনি যে কাজটি ঠিক করলেন না শাহজাদা। তোমার কাছে ক্ষমা প্রার্থী, তুমি আমায় ক্ষমা করে দিও। ঠিক আছে, তাহলে আপনি শুনে রাখেন, যাওয়ার পূর্বে আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি। আমি যদি উজির কন্যা সুলতানা হয়ে থাকি, জরিনা, ওর কথা তুমি কিছু মনে করো না। বলো জরিনা, আমার রাজপ্রাসাদ তোমার কাছে কেমন লেগেছে? গো স্বামী, এত শোকে আমার কপালে সইবে। জরিনা, তুমি অলক্ষণের কথা কেন? স্বামী জরিনা, তুমি এই রাজমহলের রানী না হলেও তুমি যে আমার মনের রানী।
স্বামী। কত যে তোমার সে কথা তুমি যদি জানো, এই হৃদয় ছেড়ে আমি যে তোমার সে কথা তুমি যদি জানতে, কত যে তোমার সে
এই যে বাবাজি, আমি একটি সংবাদ নিয়ে এসেছি বাবা। আপনি কিসের সংবাদ নিয়ে এসেছেন? আজকে বাবাজি রাজা চাঁদের এই সংবাদ পাঠিয়েছে আমাদের নাকি 40 লক্ষ টাকা কাজটা বকে রয়েছে বাবাজি। তাই নাকি উজির সাহেব? রাজা চন্দননগর থেকে পাঠিয়েছে আমাদের 40 লক্ষ টাকা বাকি। মোট 40 লক্ষ টাকা রাজ প্রাসাদে বাকি পড়ে রয়েছে বাবা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে উজির আলা, ঠিক আছে। আপনি আগামীকাল হতে সোনাগার হতে আপনাকে 40 লক্ষ টাকা দিয়ে সবগুলো করে দিয়ে আসুন। আমি তাই করব বাবাজি, আমি তাই করব। উজির সাহেব বলুন বাবাজি। চন্দননগরে যাবার সময় সেনাপতি বাহাদুর কাকাকে আপনি নিজেই সঙ্গে করে নিয়ে যাবেন। আমরা আর চলুন চলে যাব। স্বামী। লক্ষ টাকা কার লোভ না আছে বাবাজি? লক্ষ টাকা আমি রাজা চাঁদরাজকে দেব না। টাকাটা মানছি সেনাপতি বাহাদুর শাহ। শাহজাদার হুকুম, তোমাকে নিয়ে আমাদেরকে চন্দননগরে যেতে হবে। চন্দননগরে যেতে হবে কেন উজিরে আলা? চন্দননগরে যেতে হবে। মোট 40 লক্ষ টাকা খাজনা বকে রয়েছে। তো রাজা চাঁদ ভাইকে 40 লক্ষ টাকা আমাদেরকে পরিশোধ করতে হবে। উজির সাহেব, আপনি আমার সঙ্গে একই রাজার আদেশ, আর যদি রাজা আদেশ দিয়ে থাকে তাহলে আপনি চলুন, আমরা এই টাকা দিয়ে আসছি। দাঁড়াও সেনাপতি বাহাদুর শাহ। বলুন উজির সাহেব। এত বোকা হলে কি আর চলে? এখন কি করতে হবে বলুন? আমি ভাবছি বাহাদুর শাহ, এই 40 লক্ষ টাকা আমরা রাজা চাঁদ রায়কে দেব না। ও কি বলছেন উজির সাহেব? এর টাকাটা আমরা, তুমি আর আমি দুজনে মিলে সমানে সমানে ভাগ করে নিয়ে যাব। উজির সাহেব, আমার আপনাকে বিশ্বাস করে এই সিংহাসনের দায়িত্ব দিয়েছেন, উজিরে আপদে আপনাকে বহাল করেছেন, আর আপনি বলছেন 40 লক্ষ টাকা আত্মসাৎ করবেন। কি করে সম্ভব? সম্ভব, সম্ভব, সবই সম্ভব সেনাপতি বাহাদুর শাহ। আমরা রাজা চাঁদ রায়কে গিয়ে বলবো, এক বছরে আমাদের বন্যার প্লাবিত হওয়ার কারণে আমরা কোন ফসল উঠাতে পারিনি, তাই তো আমরা তাদের কাছ থেকে 2 বছরের সময় চেয়েছি। একই বলছেন উজিরে আলা, কিন্তু আমি যে ভেবে উঠতে পারছি না উজিরে আলা, আর পর কি করতে হবে আপনি? তারপর এই 40 লক্ষ টাকা তুমি আর আমি দুজনে মিলে সমানে সমানে ভাগ করে নিয়ে যাব। বেশ, আপনি আমাকে একটু
ভাবো ভাবো সেনাপতি। থাকা সবারই প্রয়োজন। আমি অনেক কষ্ট করেছি, সেনাপতি পদে দীর্ঘদিন চাকরি করেছি, কিন্তু কথাটা তো ঠিক হয়ে বলেছে, সুযোগ ভার আসে না। আজ থেকে আমি হচ্ছি না মাথা পিতা ভাববো, আমি চাই শুধু টাকা টাকা, হাজার হাজার কি বাবাজি। না সাহেব, বলো। আপনার প্রস্তাবে আমি রাজি। রাজি সেনাপতি বাহাদুর শাহ, হ্যাঁ বলো তুমি তোমার কাজ কিন্তু আপনি মনে রাখবেন, আপনার সঙ্গে সে আমার ওয়াদা হয়েছে 40 লক্ষ টাকা, তার অর্থে আপনি আমাকে দিবেন 20 লক্ষ টাকা। যদি আপনার কথা যদি মিল না থাকে তাহলে আপনার এই সংসার করে চলে উঠবে। শুধু তাই নয়, আমার এই অমল তরকারি খানা আমি আপনার পক্ষে ত্যাগ করব। তৌবা বাবাজি, তৌবা, বেঈমানি আমি তোমার সঙ্গে করব না বাবাজি। তুমি শুধু তোমার কাজ হাসিল করে নাও বাবাজি। ঠিক আছে অলি সাহেব, তাহলে আমি আমার এই কাজ হাসিল করি। আমি আবার আপনাকে স্মরণ করে দিচ্ছি, আমি এই সৈয়দ আহমদ আমি চলে যাচ্ছি। সেনাপতি বাহাদুর খাঁ কথাটা মনে থাকে। তোমাকে দিয়ে আমি নবাবকে আমি হত্যা করিব। সুযোগ পেলে আমি তোমাকে এই দুনিয়ার বুক থেকে বুঝতে পারবে যে এই চক্রান্তকারী বেঈমান উজির আলার আহমদ শাহ। সেনাপতি আলী হোসেন, হুকুম করুন মহারাজ। রাজপুরে আমি দূত পাঠিয়েছিলাম রাজঘরের ব্যাপারে, এখন পর্যন্ত সংবাদ নিয়ে দূত আমার দরবারে আসছে না কেন? আপনি কিছু বলতে পারেন উজিরে সেনাপতি আলী হোসেন? মহারাজ, আগামী 3 দিনের মধ্যে দূত পাঠিয়েছিলাম, কিন্তু এখনো সংবাদ আমি খুঁজে পাইনি মহারাজ। এ ব্যাপারে আমি কিছুই বুঝতে পারছি না মহারাজ, এ ব্যাপারে কিছুই বুঝতে পারছি না। তবে আমার মনে হয় মহারাজ ও চিরে চাঁদপুরের খাজনা আদায় নিয়ে আসবে মহারাজ। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। উজিরে আজম, এই জাহাপনা। সেনাপতি সাহেব, আপনারা কি আমার রাজঘর নিয়ে এসেছেন? না জনাব, আমাদের রাজ্যে 2 বছর বন্যায় প্লাবিত হওয়ার কারণে আমাদের রাজ্যে একটা মহামারী দেখা দিয়েছিল। তাই তো আমাদের জনাব আরো 2 বছরের
সময় চেয়েছি মহারাজ। 2 বছর বলতে বলতে 4 বছর হয়ে গেল, রাজঘর বাকি পড়ে আছে তাজপুরে। এখনো আবার সময় নিতে এসেছো আমারই দরবারে। আমি তোমাদেরকে সময় দিতে পারবো না। আমি এই মুহূর্তে চাই আমারই দরবারে রাজঘর পরিশোধ করে তোমরা যাবে। সম্রাট, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি সম্রাট, বারবার আপনার কাছ থেকে সময় নেওয়ার চাওয়ার পরেও আমরা আপনাকে রাজঘর দিতে পারিনি জনাব। কিন্তু আমি আপনার সাথে প্রতিজ্ঞা করছি জনাব, আপনি শুধু আমাদেরকে আর 2 বছরের কাজ, 2 বছরের সময় দেন। আমরা 2 বছর পরে আপনার সমস্ত কাজ না আমি নিজ হাতে পরিশোধ করে দেব সম্রাট। আলী হোসেন, বলুন মহারাজ। আজম আবার 2 বছরের সময় চাইছে, এখন আমি কি করতে পারি? মহারাজ, মহারাজ আপনি ওদেরকে 2 বছরের সময় দেন মহারাজ। ঠিক আছে উজিরে আজম, আপনাদের দুজনের দিকে আমি আবার 2 বছরের সময় বাড়িয়ে দিলাম। তারপর যদি আপনাদের কথার নড়চড় হয় তাহলে সাজা আমাদের হয়, তোমাদের কাউকে ক্ষমা করবে না। এটা রাজা চৌধুরাইয়ের তাই মনে রেখো সিপাহসালা, তাই মনে রেখো, যদি একসাথে 4 বছরের কাজ না আসে তাহলে রাজকোট তো দূরের কথা, তোমাদের রাজপ্রাসাদ আক্রমণ করে তোমাদেরকে একে একে বন্দী করে নিয়ে আসবো। আপনার এই প্রস্তাবে আমরা রাজি আছি মহারাজ। ঠিক আছে সেনাপতি সাহেব, ওজিরে আজম, যখন আপনারা আমার দরবার ত্যাগ করতে পারেন। জয় মহারাজের জয়, জয় সম্রাটের জয়। চলো সেনাপতি বাহাদুর, চলো। সেনাপতি আলী হোসেন, আমার চন্দন আমি দেখতে পাচ্ছি না কেন? হ্যালো চন্দন কোথায় আছে বলতে পারো? পিতা, পিতা, পিতা গো, আমায় কেন স্মরণ করেছেন পিতা? চন্দন, তোমার আম্মি জানের মৃত্যুর পর থেকে আমি তোমাকে তো চোখে চোখে রাখি, তোমার কোনো সমস্যা যাতে না হয়। তোমার সমস্যা হলে আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার তো সব কিছু শেষ হয়ে গেছে। আমি চাই তুমি সব সময় আমার চোখের সামনে দিয়ে আমাকে দোয়া করুন পিতা, আমি যেন আপনার সকল কথাই রাখতে পারি পিতা। ঠিক আছে আলী হোসেন, মহারাজ আমি চাই চন্দনের পাশে তুমি থেকে তাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাকে তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে যুদ্ধ বিদ্যা শিখিয়ে দিয়ে একটা মানুষের মতো মানুষ রূপে ভরে তুলবে। আমি তোমার কাছে এই আশাই করি আলী হোসেন। ঠিক আছে মহারাজ, আমি চন্দনকে যুদ্ধবিদ্যা শিখিয়ে তার শিকারে যাওয়ার ব্যবস্থা করবো গিয়ে। ভাইজান, হ্যাঁ চন্দন, চন্দন, পিতা, তুমি ভুলেছিলে শিকারে যাবে,
আমি তো মনস্থ করেছি আমি অল্প কিছুদিনের মধ্যে তোমাকে শিকারে পাঠাবো। তাই তো তোমাকে যুদ্ধবিদ্যার শিক্ষার একমাত্র প্রয়োজন। তুমি যুদ্ধবিদ্যা শিখে প্রস্তুত হয়ে নাও, আমি তোমাকে নিয়ে শিকারে যাবো। আলী সেনাপতি আলী হোসেন যাবে, তুমি যাবে, আমি যাবো, একই সাথে 3 জন শিকারে যাব। আমরা হরিণ শিকার করে উল্কার গতিতে আমাদের এই রাজ দরবারে ফিরে আসবো বাবা। তাই চলুন পিতা, তাই চলুন। তাই চলুন মহারাজ, তাই চলুন। তাহলে দরবার আজকের মতো এখানেই মুলতবি ঘোষণা করা হলো। ও ভাই